আমুদরিয়া নিউজ, ভয়েস অব দ্য মার্জিনাল। নমস্কার, আমুদরিয়া নিউজের শিল্প সাধনা বিভাগের আরো একটি নতুন পর্বে সকলকে জানাই স্বাগত। আমি বর্ণা, আর আজ আমার সাথে আমুদরিয়া স্টুডিওতে রয়েছেন মানবেন্দ্র সাহা। আজ আমরা কথা বলবো মানবেন্দ্র বাবুর সাথে। প্রথমেই আপনাকে আমাদের আমুদরিয়া নিউজের স্টুডিওতে স্বাগত। নমস্কার। ওনার সম্পর্কে একটু বলে রাখি। মানবেন্দ্র বাবু, যার পুরো নাম মানবেন্দ্র সাহা, জন্ম 1958 সালের 11ই নভেম্বর ময়মনসিংহ শহরের মাতুলালয়ে। গত শতাব্দীর 60-এর দশক থেকে শিলিগুড়িতে উদ্বাস্তু জীবনযাপনের শুরু। স্থানীয় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে পাঠ গ্রহণ, বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর ও আইনে স্নাতক ডিগ্রি লাভ করার ফাঁকে অর্থ উপার্জনের প্রয়োজনে নানান জীবিকায় যুক্ত হতে হয়। কখনো পারিবারিক ব্যবসা, কখনো টিউশনি, অথবা ডাকঘরের কমিশন এজেন্ট, অথবা উত্তরবঙ্গ সংবাদের বিজ্ঞাপন বিভাগ, এবং কিছুকাল কলকাতায় আয়কর বিভাগে কাটিয়ে শেষে একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতার চাকুরিতে থিতু হন। সম্প্রতি সহকারী প্রধান শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেন। প্রায় 4 দশক ধরে লেখালেখির সঙ্গে যুক্ত তিনি। লেখার জগতে আসা 80-র দশকের মাঝামাঝি। মূলত ছোট গল্প তার চারণভূমি। বিভিন্ন পত্র পত্রিকায় যেমন দৈনিক বসুমতী, উত্তরবঙ্গ সংবাদ, বর্তমান, দেশ, সংবর্তিতা, উত্তরধ্বনি, অমৃতলোক, মল্লার, ভাষাবন্ধন, অশনি, নবজন্ম, অন্তঃসার, শব্দের মিছিল, অতন্দ্রেরা, তিতির, বদলেয়ার, বালুকা, বালাসন, উত্তর বাংলা পত্রিকা, দ্রোহকাল ইত্যাদি পত্রিকায় অজস্র ছোট গল্প প্রকাশিত হয়েছে। প্রথম সংকলন আমি অথবা অন্য কেউ প্রকাশিত হয় 1990 সালে। সাহিত্য চর্চার শুরুতে অশ্বমেধ পত্রিকা সম্পাদনা করেছেন। পরবর্তীকালে দীর্ঘকাল পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের দার্জিলিং জেলার সাহিত্যপত্র সংবর্তিকা সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন। ছোটদের জন্য প্রচুর লিখেছেন এক সময় বিভিন্ন পত্রপত্রিকায়। শিশু কিশোর উপন্যাস আনন্দগড় জমজমাট। 1991 এক সময় খুব সমাদর পায়। পরিণত পাঠকদের জন্য অন্তরীণ তার প্রথম প্রকাশিত উপন্যাস। আরো কয়েকটি উপন্যাস যা পরবর্তীতে প্রকাশিত হয়েছে, এবং বাকি উপন্যাসের আমরা অপেক্ষায়। আমি তো অনেক কিছু বললাম, তবে আপনার কথা একটু আপনার মুখ থেকে আমাদের দর্শক বন্ধুদের যদি শোনান। আসলে শিলিগুড়িতে আমি বাল্যকাল থেকে আছি। আমার যেহেতু জন্ম ওপার বাংলায়, তখনকার পূর্ব পাকিস্তান বলে আর কি, ময়মনসিংহ শহরে। তো সেখানে উদ্বাস্তু জীবন আমাদের শুরু হয় শিলিগুড়ি শহরে 1963 সাল থেকে। তা উদ্বাস্তু জীবনে নানা রকম সংকট তো ছিলই আমাদের বড় হয়ে ওঠার মধ্যে দিয়ে, এবং এইভাবে কখন যেন মনের মধ্যে একটা বিষয় এসে যায় যে আমাকে কিছু বলতে হবে, কিছু লিখতে হবে। যখন স্কুল বা কলেজের গণ্ডি ছাড়িয়ে যাই, বৃহত্তর ক্ষেত্রে যখন প্রবেশ করি, তখন মনে হয়েছিল যে আমার কিছু বক্তব্য, কিছু কথা আছে, এবং সেই অনুষঙ্গেই আমার লেখালেখিতে হাতেখড়ি বলা যেতে পারে। আমার অনুপ্রেরণা বলতে আমার যে সময়টা আমি কাটিয়েছি, যে বৈসাদৃশ্য, যে সংকটের মধ্য দিয়ে আমরা বড় হয়েছি, সেটাই আমাকে অনুপ্রাণিত করেছে লেখালেখির জন্য। এটুকুনি বলতে পারি আমার লেখালেখির শুরুর সময়কালের কথা। একেবারেই তাই। আপনার সেই যে সময়টা, সেটাই আপনার অনুপ্রেরণা, আপনি তাই বললেন। অবশ্যই। তো কোনো একজন মানুষ যার লেখা আপনার খুব ভালো লাগে, মানুষই তো লেখক, তো সেক্ষেত্রে এইভাবেই প্রশ্নটা করলাম। আসলে ছোটবেলায় যখন আমাদের খুব বই কম পেতাম আর কি, যখন আমরা খুবই ছোট, তখন আমাদের হাতে সম্বল বলতে ছিল হচ্ছে ওই সেকেলে 40 পয়সা দিয়ে শুক্তারা পত্রিকা, আমাদের প্রথম বই কেনা আর কি যাকে বলে। একদম। আর উদ্বাস্তু পরিবার হওয়ার কারণে বাড়িতে যথেষ্ট বইপত্র ছিল না যেগুলো আমরা পড়তে পারি। এবং একটা মজার কথা এখানে বলি যে লিখিত যে কোনো কিছু পেলেই, বিশেষ করে ঠোঙা আর কি, এখন যেমন সুন্দর দেখতে নানা রকম কারুকাজ করা প্যাকেজিং এ করে জিনিসপত্র বাড়িতে আসে, সেই সময় নিয়মিত ওই খবরের কাগজের ঠোঙা দিয়েই কাজটা হতো। এবং সেই ঠোঙা বাড়িতে আসার পরে সেগুলো ছিঁড়ে
একটা পড়ার চল ছিল, সেটা আমার মাও পড়তো, আমিও পড়তাম আর কি। এটা শুধু আমার না, এটা অনেকের মধ্যে একটা অভ্যাস ছিল। এবং সেটা মানে আসলে পড়াশোনাটা একটা অভ্যাসের ব্যাপার। পাঠ্য বইয়ের বাইরে পড়তে পারাও যে একটা ক্ষমতা, সেই ক্ষমতা অর্জন করতে হয়। কারণ আমি দেখেছি, যেহেতু আমি শিক্ষকতা করেছি, আমি দেখেছি যে কিছু কিছু ছেলে মেয়ে যারা কিনা শুধুমাত্র পাঠ্য বইটুকুই পড়া শিখেছে, তার বাইরে তারা পড়তে চায় না। এবং তার পিছনে আরেকটা কারণ আছে, যে বাড়ি থেকে কোনো উৎসাহ দেয় না। তারা বলে যে বাইরের বই পড়লে নাকি খারাপ হয়ে যাবে ছেলে মেয়ে। তো এই ভাবনা থেকে কি হয়, ওরা ওটা অভ্যাস করে না, শেখে না। পরবর্তী সময় যখন আনন্দমেলা পত্রিকা বাচ্চাদের বেরোলো, সেটাও আমরা রাখতাম। তারপরে বিভিন্ন সময়, সেই সময় পূজাবার্ষিকী বের হতো, বিভিন্ন মানে লেখকের গল্পের সংকলন, সেটা ছোটদের সেই সময়টা। তারপরে পরবর্তী সময়ে যখন নাকি মানে লেখক হতে গেলে প্রথমে পড়তে হয়, এটা এখন আমি বলি, তখন তো শুধুমাত্র পড়ার আনন্দেই পড়তাম, যে এমন না যে আমাকে লেখক হচ্ছি বলে আমি পড়ছি, এরকম কোনো ধারণা ছিল না। এই বিভিন্ন রকম বই পড়তে পড়তে, যেমন সত্যজিৎ রায়, তখন আমরা আমাদের ছোটবেলায় সত্যজিৎ রায় তার প্রথম ফেলুদা নির্ভর কাহিনী লিখতে শুরু করলেন। তা আমি যখন শিলিগুড়ি বয়েজ স্কুলে পড়ি, তখন যে ক্লাসে পড়ি তার ঠিক 1 কি 2 বছর আগে সত্যজিৎ রায় ফেলুদার উপন্যাস বেরোলো, সেটা সম্ভবত বাদশাহী আংটি। আমার প্রথম পড়া সত্যজিৎ রায় বাদশাহী আংটি। তাছাড়া অজস্র বই, সে কোনো জাত বিচার নেই, ছোটদের বই, বড়দের বই, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র থেকে আরম্ভ করে, বিশেষ করে পরবর্তী সময় যাদের লেখা আমার খুব ভালো লেগেছে বা এখনো ভালো লাগে, তাদের মধ্যে ওই 5 বন্দ্যোপাধ্যায়ের কথা বলতে পারি। তাদের মধ্যে একজন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, অতীন বন্দ্যোপাধ্যায় এবং শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। এবং এই 5 বন্দ্যোপাধ্যায় আমরা যে বললাম, এদের লেখা আমার তখনও যেমন শুরুর দিনগুলি খুব ভালো লাগতো, এখনো আমি খুব পড়ে আনন্দ পাই। যাই হোক, এই হচ্ছে আমার শুরুর দিনগুলোর কথা আমি বলতে পারি আর কি। এছাড়া তো অনেক, আশাপূর্ণা দেবী থেকে আরম্ভ করে, তারপরে লীলা মজুমদারের যে তার বিখ্যাত সমস্ত উপন্যাসগুলো যেগুলো আছে বাচ্চাদের জন্য, সেগুলো পড়ে খুব আনন্দ পেয়েছি। এগুলোই আমার লেখালেখির জীবনের প্রথম দিকের পাঠাভ্যাস। এবং আমি এখনো বলি যে লেখালেখি করলে পরেও আমার পড়তেই যেন বেশি ভালো লাগে। কারণ এই অন্যের অভিজ্ঞতা, অন্যের জীবন চরিত, অন্যের জীবনের কাহিনী, অভিজ্ঞতা আমি সেটা উপলব্ধি করি, এবং তার যে কাটানোর সময়, সেই সময়টা আমিও আমার মধ্যে আমি সেটাকে খুঁজে পাই আর কি। এই আনন্দটার জন্যই পড়ে আনন্দ পাই আর কি। একেবারেই তাই। এই যে এত বছরের আপনার জার্নি, এই জার্নিতে আপনাকে যদি সংখ্যায় মানে বলতে বলা হয়, তাহলে আপনি কি বলবেন যে কতগুলো বই আপনি ইতিমধ্যেই পড়ে ফেলেছেন? এটা বলা খুব মুশকিল। তার কারণ হচ্ছে সেটা মানে মানে অনেক পড়েছি। মানে বাংলা সাহিত্যে এমন কোনো, এটা গর্বের কোনো বিষয় না আর কি, আসলে ভালো লাগে বলে পড়েছি। তা এখন সেটা 2000 হবে না 5000 হবে বলা মুশকিল। তা আমার মনে হয় যে আমি আমার যে বয়সে এসেছি, আমাদের 2-4 জন যারা লেখালেখি জগতে আমি যাদের সঙ্গে সবসময় ওঠা বসা করি, তারা হয়তো কেউ কেউ এরকম পড়েছে, কিন্তু আমি আমার থেকে যারা একটু কনিষ্ঠ বা বয়স কম, তাদের মধ্যে এই ধরনের লেখাপড়া পড়া আমি দেখি না। শুধু তাই নয়, যারা বাংলা সাহিত্য নিয়ে অধ্যাপনা করে বা শিক্ষকতা করে, তাদেরও পড়াশোনা কম আছে বলে আমার মনে হয় আর কি। তার কারণ হচ্ছে যে পড়বার যে আনন্দ, সেটা তো শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য পড়াশোনা তো একটা গুরুত্ব আছেই। একটা ভালো রেজাল্ট করলে পরে, একটা ভালো চাকরি হয়ে গেলে পরে, কেউ যদি মনে করে আর পড়ার দরকার নাই, তা দরকার নেই, সত্যি দরকার নেই। তার কারণ সেই ধরনের সময় পাল্টে গেছে। আসলে মানুষ তো সময়েরই প্রোডাক্ট, একদম। অর্থাৎ যে সময়টার মধ্য দিয়ে মানুষ যাচ্ছে, সেই সময়ই বলে দেয় একটা মানুষ কি হতে পারে। তা আমরা তো পুরোনো দিনের লোক, আমরা যে অভ্যাসটা ছোটবেলায় আমরা করেছিলাম মায়ের হাত ধরে বা বাবার সাহচর্যে বা পারিবারিক কিছু প্রশ্রয়ের কারণে, কারণ আমার বাড়িতে এই বইপত্র পড়ার জন্য কখনো বাধা সৃষ্টি করেনি যে পড়া যাবে না। কিন্তু আমি এখন অনেক বাড়িতেই দেখি যারা বেশ অবস্থাপন্ন, বাড়িতে লেখাপড়া আছে, কিন্তু তাদের ছেলে মেয়েকে সহজে বাইরের বই পড়তে হয় না। এটাও যেমন সত্য, আবার কোনো কোনো বাড়িতে কোনো বাবা মা আছেন যে কোন বয়সে কোন ছেলেকে কোন বইটা পড়তে হবে সেটা বাজার থেকে সংগ্রহ করে তাকে দেওয়া হয়, সেটাও ভালো জিনিস। কিন্তু আমাদের সেই বাছবিচার ছিল না। তার কারণ কি, আমাদের জীবন সংগ্রাম, আমাদের বাবা মারা যেভাবে সামলেছে, তাদেরকে আবার অতিরিক্ত সময় ব্যয় করে আমাদের এতগুলো ভাই বোনকে
কোনটা পড়তে হবে কি পড়তে হবে ওইভাবে স্কেলে মেপে কোনো কিছু করতে পারেনি। যে যার মতো করে আমরা সেই বয়সে দেবদাসও পড়েছি, যে বয়সে হয়তো দেবদাস পড়া উচিত না, পড়েছি। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অনেক যেমন গোয়েন্দা গল্প পড়েছি, তার ঐতিহাসিক যে উপন্যাস এগুলো পড়েছি। অর্থাৎ এই পড়াটাকে আমি খুব এনজয় করি বলে আমি বেশ কিছু বই পড়েছি আর কি। কিছু ইংরেজি বই পড়েছি, বিদেশি বই সেই সময় এক সময় খুব মানে চল ছিল আমাদের ওই সময়ে, ট্রেজার আইল্যান্ড থেকে আরম্ভ করে তারপরে হচ্ছে প্রিন্স অ্যান্ড পাউপার, তারপরে হচ্ছে হান্স ব্যাক অফ নদারডাম, এরকম অজস্র গল্প ছিল। সেই দেব সাহিত্য কুটিরের থেকে প্রকাশিত বইগুলো 2 টাকা দাম ছিল আর কি। সেই বইগুলো গোগ্রাসে গেলতাম আর কি। তো সেই আনন্দ আসলে এখনকার তো আনন্দের অনেক উপকরণ হয়ে গেছে, তো মোবাইল, টিভি, তারপরে ফেসবুক, তারপরে হোয়াটসঅ্যাপ, নানা রকম ঘটনার মধ্য দিয়ে মানুষ যেতে যেতে তার নতুন কালে নতুন সময়ে নতুন সমস্ত গেজেট তারা পাচ্ছে। তা আমাদের ওই সময় তো বই ছাড়া খুব একটা কিছু ছিল না, আড্ডা ছিল একটা, আর বই পড়া ছিল একটা প্রিয় নেশা। আমরা পরস্পরের বই বিনিময় করতাম, সেটা একটা ভালো দিন ছিল বলে আমি মনে করি। তো এখনকার ছেলেপেলেরা যারা আছে, যারা যা জীবন কাটায়, তারাও নিশ্চয়ই ভালোই কাটাচ্ছে। সব কালের সব মানে যুবক যুবতী বা শিশুরা ভালোই কাটায় বলে আমার বিশ্বাস। আমার এরকম কোনো মানে প্রেজুডিস নেই যে আমাদের সময়টা ভালো ছিল এখনকার সময় খারাপ, সেটা আমি বলছি না। কিন্তু বই পড়াটার নেশাটা হয়তো অনেকটা কমেছে, সেটা বাস্তব কারণেই হয়তো কমেছে। আগামী দিনে আরো হয়তো কমবে, সেটা স্বাভাবিক, সেটা নিয়ে আমি দুঃখ করে কোনো লাভ নেই। তবে বই পড়া আমি আমার জায়গা থেকে বলতে পারি পৃথিবীর একটা ভালো নেশা হচ্ছে বই পড়া। একদম। আপনি তো দীর্ঘ অনেক বছর শিক্ষকতা করেছেন, তো আপনাদের সময় যে পড়াশোনার এক ধাঁচ ছিল এখন সেটা অনেকটাই বদলেছে। বিশেষ করে যারা এখন ইংলিশ মিডিয়াম পড়ছে, এটার প্রচলন এখন অনেকটাই বেশি। তো ইংলিশ মিডিয়ামে যারা পড়াশুনো করে তারা ধরুন সকাল 7টায় বাসে করে চলে যাচ্ছে, তাদের ফিরতে ফিরতে 4টা-5টা বেজে যাচ্ছে, এসেই টিউশন পড়তে ছুটছে, তাদের প্রচুর পড়া। তো সেই পড়াকেই তারা সামলে উঠতে পারছে না, এমনটাই কিন্তু বলেন অভিভাবক অভিভাবিকেরা। তো সেই ক্ষেত্রে তারা বাইরের বইটা কখন পড়বে? তার পাশাপাশি কিন্তু আবার শনি রবিবার গুলোতেও তাদের কিন্তু ছুটি নেই, তারা খেলছে, তারা কেউ গানের ক্লাসে, কেউ আর্টের ক্লাসে, বিভিন্ন ধরনের, কেউ আবার কোচিং সেন্টারে যাচ্ছে। এটার ব্যাপারে না আমার একটু মানে আমাকে চাচা চলার ভাষায় বলতে ইচ্ছে করে, আমি যদি শিক্ষকতা করেছি তো আসলে সবাই তো তার সন্তানকে একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী অথবা শ্রেষ্ঠ ডাক্তার বা শ্রেষ্ঠ খেলোয়াড়, যে যেটা আছে শ্রেষ্ঠ দাবাড়ু বানাতে চায়। কিন্তু মানে আসলে ওই যে একটু আগেই বললাম যে মানুষ তো সময়েরই প্রোডাক্ট, যত সময় প্রবাহিত হয় তত নতুন নতুন ভাবনা চিন্তা, নতুন উদ্যম এই সমস্ত তৈরি হয়। তা আমাদের সময় তো আমরা যখন পড়াশোনা করেছি আমাদের খুব একটা নাম্বারের জন্যও আমরা লালায়িত ছিলাম না যে একটা কিছু হবে, পাস করে যাবো, কোনো চিন্তা ছিল না। কম্পিটিশনটা বেড়ে গেছে, কম্পিটিশন নিজেদের বাড়িতেও আমরা তৈরি করেছি, এবং এই আমাদের শিশুদের ওই স্বাভাবিক জীবনটাকে আমরা নিজেরাই হাতে ধরে নষ্ট করেছি আর কি। আর একটা ক্লাস 1, 2, 3, 4 এর বাচ্চা যখন পরীক্ষা দিতে যায় তখন তার বাবা মার যে উদ্বেগ আমি দেখি। আমি আজকেই আসবার সময় শুনছিলাম যে আমার এক রিলেটিভ, তার ওই মেয়ের পরীক্ষা ছিল গতকাল, সে অসুস্থ হয়ে পড়ার জন্য সে আর পরীক্ষা দিতে পারলো না। সেটা এক ধরনের নার্ভাস টেনশন। আসলে এত পরীক্ষা পড়াশোনা এত বিষয় নিয়ে এত চিন্তা এত টেনশন দরকার আছে বলে মনে হয় না। কিন্তু আমি বললেই কিন্তু সব গার্জেনরা সবাই বলবে যে না, আমরা সব ছেড়ে দিলাম, আমরা ওরা ওদের মতো থাকুক। প্রথম কথা হচ্ছে যে সময়টা কমে গেছে, কারণ অনেক উপকরণ এসে গেছে। তো আমাদের সময় কিচ্ছু ছিল না, বই পড়া ছিল, বন্ধু বান্ধব সাথে একটু আড্ডা ছিল, খেলাধুলা ছিল, আর এই জীবন ছিল, আর খাওয়া দাওয়া ছিল। এখন হচ্ছে সবকিছুর সঙ্গে যোগ হয়েছে 24 ঘন্টা সময়ের মধ্যে যোগ হয়েছে 3 ঘন্টা মোবাইল, 2 ঘন্টা সিনেমা, তারপরে ওই যে ওটিজি যেটা আমরা বলি আর কি, প্ল্যাটফর্মে নানা রকম সেই ধারাবাহিক ইত্যাদি ইত্যাদি। সেগুলো ছিল না। এগুলো দেখা ভালো কি মন্দ সেটাও আমি যাচ্ছি না, কিন্তু একটা কম্পার্টমেন্ট করে নিতে হয়। একটা শিশু যখন ছোটবেলায় তাকে তার বাবা মা নষ্ট করে, ওই দিন থেকে যেদিন খেতে বসতে দিয়ে তাকে হাতে মোবাইল তুলে দেয় বা টিভির দিকে তাকিয়ে যখন সেই শিশু তাকিয়ে থাকে আর মা যখন মুখে খাবার তুলে দেয়, সেই দিন থেকে তার মধ্যে একটা মানে খারাপ জিনিস, একটা পয়জন তুলে দেওয়া হলো। তো এটাকে এড়ানোর উপায় আমি জানি না, আমি তো বড় বড় কথা বলে ছেড়ে দিচ্ছি। অনেকে রাগও করবে যে তো বড় বড় কথা বলা যায়, কিন্তু আমার মনে হয় এর কি ব্যতিক্রম নাই, নিশ্চয়ই আছে।
অনেক বাবা মা আছে আপনি আচরি ধর্ম পরের শেখাও বিশ্বাস করেন। অর্থাৎ আমি যদি বাড়িতে আমি সারাদিন বাবা হিসাবে যদি 8 ঘন্টা যদি বাড়িতে থাকি, তাহলে পর 8 ঘন্টার মধ্যে যদি আমি 7 ঘন্টা যদি মোবাইল ঘাঁটি, তাহলে আমার শিশুটা শিখবেই। তাহলে আমাকেও সংযম হতে হবে, অর্থাৎ আমাকেও তাহলে 7 ঘন্টা মোবাইলটাকে বন্ধ রাখতে হবে। ও যেন, আসলে শিশুরা তো দেখেই শেখে। তা এই জন্য এটার থেকে বের হওয়ার কারণ, একজন ব্রিটিশ বিশেষজ্ঞ, মানে সমাজতাত্ত্বিক বিশেষজ্ঞ বলেছেন যে আর 20 বছর পরে পৃথিবীর প্রায় সব শিশুরাই তো যুবক হবে, তো সব মূর্খ হয়ে যাবে। কারণ আমি এখন দেখেছি যে 2 আর 3 যোগ করতে কত হয়, ওরা মোবাইলের ক্যালকুলেটর বের করে এরকম করে বা এরকম করে। এই যে ব্যাপারটা, এটা জানি যে তা নয়, কিন্তু এক ধরনের না ওই রিফ্লেক্স মানে কাজ করে না আর কি। এক ধরনের রিফ্লেক্স, যখনই কিছু একটা চিন্তা করতে হবে তখনই সঙ্গে সঙ্গে গুগল সার্চ করে বলবে এইটা এই, এবং কখনো কখনো অঙ্ক হলে পরে সঙ্গে সঙ্গে ওই গুনে টুনে বা ক্যালকুলেটর বের করে বলবে। যে নিজস্ব চিন্তা ভাবনার যে প্রয়োগটা সেটা কম। এটা হচ্ছে সময়ের ফলে এটা হয়েছে। এটা কিভাবে দূর হবে বা আদৌ একটা অন্যরকম দুনিয়া আসবে, যে দুনিয়ার সঙ্গে আমি পরিচিত না অন্তপক্ষে, এটা বলতে পারি। আর কেউ কারো কথা এখন শোনে না, এটাও আমি দেখেছি। হ্যাঁ, সেটা একটা এই সময়ের একটা বড় সমস্যা। একেবারেই তাই। এই যে আপনি এতগুলো কথা বললেন, বড় বড় কথা বলছেন, সেটাও বললেন, বড় কি ছোট তার ভেদাভেদ আমি করতে যাচ্ছি না। আপনার কি মনে হয় এই সময়ে দাঁড়িয়ে পাঠকদের সংখ্যা কি অনেকই কমছে? এই বই না হয় তারা পড়ছে না, কিন্তু এখন কিন্তু অনেক রকম ভাবে তারা গল্প শুনছে, ই বুক পড়ছে। তো সেক্ষেত্রে কি মনে হয় আপনার, পাঠকদের সংখ্যাটা কি কমছে? পাঠকের সংখ্যা, যেহেতু আমার কাছে সেই ধরনের কোনো সার্ভে রিপোর্ট নেই, আমি একজন ব্যক্তি মানবেন্দ্র সাহা, তার কিছু অবজারভেশন থাকে, সেই অবজারভেশন থেকে বলতে পারি যে পাঠক হয়তো কমেনি, কিন্তু সিরিয়াস পাঠক কমেছে। যেমন এক সময় পথের পাঁচালী পড়ার পাঠক প্রচুর ছিল, এখন ঠিক পথের পাঁচালী বই সংগ্রহ করে পড়বে এরকম মনে হয় না। এখন ই বুকের কল্যাণে, অডিও বুকের কল্যাণে হয়তো কেউ সেটা হয়তো খুলে শুনছে। পড়ার যে আনন্দ, সেটা একটা নিজস্ব একটা জগতের মধ্যে যাওয়া যায়। আমি পড়ে আমি নিজের মতো কল্পনা করতে পারছি, যখনই একজন অডিও বুকে যখন যে পাঠ করছেন, সেই পাঠের ধরনটা তাকে কিছু সংকুচিত করে দেয় চিন্তা ভাবনার ক্ষেত্রে আর কি। তা পাঠক কমছে বলবো, সিরিয়াস পাঠকের মানে সংখ্যা কম বলে মনে হয়। কারণ সবাই ছোট অল্প, কারণ যত ক্লাসিক সারা পৃথিবীতে আছে সেগুলোর ভলিউম একটু বেশি, মানে কোনোটাই 300-400 পাতার কম নয়। কিন্তু 300-500 পাতার পড়ার মতো পাঠক কিন্তু আমার আশেপাশে আমি দেখি না, খুব লিমিটেড আর কি। একদমই তাই। আপনার লেখালেখি শুরু হওয়ার পর প্রচুর উপন্যাস, ছোট গল্প অনেক প্রকাশিত হয়েছে, আপনার পত্রিকাতেও আপনার লেখা প্রচুর প্রকাশিত হয়েছে। জীবনে যখন প্রথমবার আপনার লেখা প্রকাশিত হলো, সেই অভিজ্ঞতাটা যদি আপনি আজকে আমাদের দর্শক বন্ধুদের সাথে একটু ভাগ করে নেন। আসলে সে তো অনেক কাল আগে বেরিয়েছিল। আমারই একটা, মানে আমি একটা পত্রিকা সম্পাদনা করতাম, অশ্বমেধ। তখন আমাদের ওই যৌবনকালে ওই একটা প্রচলন ছিল। এখন যেমন একটা ছেলে, ইয়াং ছেলেরা বা মেয়েরা ব্যান্ড তৈরি করে, মিউজিক, গান বাজনা ইত্যাদি, তখন আমাদের সময়ে, সেটা আমি বলছি গত শতাব্দীর 80-র দশকের শুরুতে বা 70-র দশকের শুরুতে যখন একটা কিছু করতাম আর কি, তখন ওই আমাদের বিবেকানন্দ বলেছিলেন না, এসেছিস যখন দাগ রেখে যা। মানে পৃথিবীতে তো এসেছি, তা দাগটা রাখবো কিভাবে, এক একজন এক এক রকম ভাবে দাগ রাখতে চায় আর কি। তা আমাদের তখন মনে হয়েছিল যে আমরা কিছু চিন্তা ভাবনা, স্বাধীন চিন্তা ভাবনা করতে পারি। আমরা আমাদের চিন্তা ভাবনাগুলো কোনো ফর্মে, কবিতা হোক, গল্প হোক, উপন্যাস হোক, প্রবন্ধের মধ্য দিয়ে প্রকাশিত হবে। তখন আমাদের কিছু সেই সময়ের আমাদের সমবয়স্ক সমমনস্ক বন্ধু বান্ধব মিলে ওই একটা পত্রিকা অশ্বমেধ বের করেছিলাম। সেখানে আমার প্রথম গল্প প্রকাশিত হয়। গল্পটা যদিও প্রথম গল্প হিসাবে আমি মনে করি একটু নয়ার্থক, মানে নেগেটিভ। গল্পটার নাম ছিল ক্ষয়। আচ্ছা, সেই গল্পটা তুমি প্রশ্ন করাতে আমার মনে পড়লো। সেই গল্পটার নাম ছিল ক্ষয়। ক্ষয়ের মধ্যে দিয়ে একটা যুবক কিভাবে সমাজের এই চাপে পড়ে ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, তারই আর কি। আসলে সংকট তখনও যেমন যা ছিল এখনো তাই আছে, তার চেহারা তো পাল্টেছে। পৃথিবী জবের থেকেই এই সভ্যতা হয়েছে, বিভিন্ন সময়ে বিভিন্ন কালে এই সংকটগুলো চেহারা খালি পাল্টেছে। মানুষ বরাবরই সংকটের মধ্যেই আছে। একেবারেই তাই। তা এই লেখালেখির জীবনে আপনার
কোনো বেদনাময় কোনো ঘটনা বা আপনার কাছে খুব মজার কোনো অভিজ্ঞতা যদি আপনি শেয়ার করেন। না, মজার ঘটনা তো অনেকেই আছে, তা সেটা একটা যদি বলতে হয় তাহলে একটা মজার কথা বলি, যে যারা লেখালেখি করেন আর যারা শোনেন এবং যারা সঞ্চালনা করেন, এই সমস্ত মিলিয়ে তো একটা তৈরি হয় একটা গোষ্ঠী। একদম। তা কলকাতায় একবার একটা সাহিত্য সভায় গেছি, সেখানে আমরা কয়েকজন গল্প পাঠ করব, তা আমার গল্প পড়া হয়ে গেছে। আমি ইচ্ছা করি একটু অনুগল্প, ছোট গল্প পাঠ করেছি, কারণ পাঠ করতে গিয়ে দেখা যায় অনেক সময় ওই শ্রোতৃমণ্ডলী অতটা মনোযোগ দিয়ে শোনে না বা কথা বলছে, তা একটা পড়তে হয়, একটা পড়ছি আর কি, কারণ সেখানে আবার একটা টাকা পাওয়ার ব্যাপার আছে, মানে যেহেতু সরকারি প্রোগ্রাম তো সেখানে আমাদেরই একজন লেখক বন্ধু, তাকে ওই সঞ্চালক বললেন যে সময় একদম কম, আমাকে আর 15 মিনিটের মধ্যে শেষ করতে হবে, এখনো 5 জন গল্প পড়া বাকি আছে, তো আপনি এক কাজ করেন না, গল্পটা না পড়ে আপনি মুখে মুখে বলে নেন। সেটা একটা মানে দারুণ মজার। তো সেই গল্প, সেই বন্ধু আর কি, সাহিত্যিক বন্ধু, সে তো খুব রেগে গেল, এটা কিভাবে হয়, মুখ হয় তো মুখ হয়। তখন ওই সঞ্চালক বলছে কেন হবে না, আগের দিনে তো ওই ঠাকুমার ঝুলি, ঠাকুরদার ঝুলি থেকে যেমন ঠাকুমা দিদিমারা গল্প বলতো, তখন বলছে যে সেই লেখক বন্ধু বলছে সেই যুগ তো নেই, এটা তো আর রাক্ষস কুকুশের গল্প না, এই গল্পের মধ্যে দিয়ে শুধু গল্প তো নেই, ভাষার চলন আছে, বাক্যবন্ধের ব্যবহার আছে, তার সৌন্দর্য আছে, তার রূপকল্প আছে, এগুলো আমি কিভাবে বোঝাবো? ওগুলো বোঝাতে হবে না, শুধু গল্পটা বলে দেন তাহলে পরেই হবে। তা খুব রেগে গিয়েতে সে কিছুতেই গল্প আর পাঠ করবে না। তখন আমি বললাম যে না, আসছেন যখন তখন আপনি এটা পড়ে দেন আর কি, একটা ছোট গল্প পড়ে দেন। তখন তাকে সেই রাগ প্রশমিত করে সেই গল্পটা, এটা একটা খুব মজার ঘটনা। অর্থাৎ একজন ভাবছে গল্প বলতে শুধু একটা কাহিনী, একটা এক বনে এক রাজা বাস করতো, সেই রাজার অনেক সাঙ্গ পাঙ্গ ছিল ইত্যাদি ইত্যাদি, একটা গল্প একটা, এইভাবে গল্প একটা হয়। কিন্তু এখনকার আধুনিক গল্প তো তার নানা রকম প্রকরণ, ভঙ্গিমা, তার বাক্য গঠন, তার মধ্যে সেই কুহক যাকে আমরা বলি, রহস্যময়তা, এগুলো তো আর ওইভাবে গল্প বলে বোঝানো যাবে না, সেটা শব্দ দিয়ে বোঝাতে হয়, এরকম আর কি। যেমন জীবনানন্দ দাশের কবিতা যদি কেউ বলে যে ওই কবিতাটি অর্থটা খালি মুখে বলে দিলে হবে, বলাই যাবে না, কারণ কবিতাটা না পাঠ করলে পরে তার রস আস্বাদন করা যাবে না, এরকমই আর কি। এরকম একটা ঘটনা আমার মনে পড়লো তুমি বলাতে। আর বেদনাময় কোনো ঘটনা? বেদনাময় ঘটনাও আছে, সেটা খুবই, এটা সবার জীবনেই ঘটে। যেমন খুব কাছের লোকে যারা আছে, যারা যে বন্ধু বান্ধব যাদের সঙ্গে আমরা মিশি, তারা হয়তো কেউ কেউ তো রিকগনাইজ করে না আর কি। একটা লেখা পড়ার পরে কখনো বলে না যে লেখাটা পড়েছি বা লেখাটা ভালো হয়েছে বা মন্দ হয়েছে, বলুক, কোনো আপত্তি নেই। কিন্তু পড়ার পর অনেক সময়, কেন আমি এরকম দেখেছি, হয়তো আমার লেখাটা পড়েছে, আমি তার প্রমাণ পেয়েছি, কিন্তু সে কখনো প্রকাশ করেনি যে লেখাটা আমি পড়েছি, স্বীকার করেনি আর কি। এই ঘটনা যখন জানতে পারি তখন একটু বেদনা হয়েছে, এইটুকুনি আর কি, এই মুহূর্তে যা মনে পড়লো আর কি সেটা বললাম। একদম। তা আপনি মূলত লেখালেখির জীবনে কোন বিষয়গুলোকে তুলে ধরে লেখেন? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন, কারণ প্রত্যেক লেখকেরই না একটা বিষয়বস্তু একটা পছন্দ থাকে। তাই আমি যেহেতু আমার একটা খুব সিম্পল বিষয় আছে, আমার মানুষ আমার হচ্ছে খুব প্রিয় সাবজেক্ট। আমি আড্ডা দিতে ভালোবাসি, গল্প করতে ভালোবাসি, যেহেতু ছাত্র পড়িয়েছি, হ্যাঁ, সেই হেতু আমার যেটা সবচেয়ে প্রিয় বিষয় সাধারণ মানুষের স্ট্রাগলটাকে আমি খুব পছন্দ করি, কারণ স্ট্রাগল ছাড়া জীবন হয় না। তা স্ট্রাগল তো মানুষ সাধে করে না, তাকে বেঁচে থাকার জন্য করতে হয়। যে সফলতা পায়, সাফল্য লাভ করে, তাকেও স্ট্রাগলের মধ্যে দিয়ে ওই সফলতাকে ধরে রাখতে হয়। স্ট্রাগল আমার একটা প্রিয় বিষয়। আমার লেখাগুলোর মূল প্রতিবদ্ধ বিষয় হচ্ছে এরকম আর কি, যে আমার এই প্রথম বইটা যেটা আছে আর কি, অন্তরীণ যে উপন্যাস, না আগেও লিখেছি, এটা সাম্প্রতিককালে আবার নতুন করে যে সমস্ত বইগুলো লিখছি আর কি, তাতে এই বইটার মধ্যে বিষয়বস্তু হচ্ছে করোনার সময় একজন বিজ্ঞাপন বিশেষজ্ঞ, সে বিদেশেই গেছিল, তখন করোনা ব্রেকআউট হয়ে যাওয়ার পরে সে বিদেশ থেকে বেঙ্গালুরু হয়ে কলকাতা শহরে ফিরছে। ফেরার পরে সে 14 দিনে কোয়ারেন্টাইনে চলে যাচ্ছে। তাই এই মানুষটি, এই যে প্রোটাগনিস্ট, সে যখন 14 দিন সে কাটাচ্ছে একটা মানে ঘরের মধ্যে, তখন তার এই পুরো জীবনটাকে সে উল্টে পাল্টে ঘুরিয়ে ফিরে সে দেখছে, এবং এই জার্নিটার সঙ্গে আমি পাঠককেও নিয়ে যাচ্ছি আর কি, যে মানুষ একটা জায়গায় পৌঁছতে গেলে কোন কোন ব্যবস্থার মধ্য দিয়ে যেতে হয়, এটাই হচ্ছে বিষয়। এবং এই উপন্যাসের মধ্যে
সেই প্রোটাগনিস্টের যে অন্য অন্য সহকর্মী যারা আছে, যারা অতটা স্ট্রাগল করেনি, একটা সামান্য চাকরি করে হয়তো সরকার তার অফিসে বিজ্ঞাপন বিভাগে, তারা এই করোনার সময় তাদের চাকরি চলে যাবে, তার এই চিন্তায় তারা এতটাই মানে ভেঙে পড়ে, কাতর হয়ে যায়, তখন তার মনে হয় যে এটা ভেঙে পড়ার মতো বিষয় না আর কি। মানুষের জীবনে এই ধরনের বিপদ, এই ধরনের ক্রাইসিস যখন তখন আসতে পারে, এই ক্রাইসিসটাকে সামনাসামনি করতে হবে। এবং সেই প্রোটাগনিস্ট ভাবলো যে আমি আছি, ওদের স্ট্রাগলের সঙ্গে আমি আছি। এটাই মোটামুটি আমার এই প্রথম উপন্যাস যেটা বেরোলো ইদানিং কালে, অন্তরীণ, সেখানে এটাই আছে আর কি। একেবারেই। তো এই বর্তমান প্রজন্মের যারা পাঠক, তারা কিন্তু খুব বেশি করে ভূত, তন্ত্র মন্ত্র এসব পড়তে ভীষণ ভালোবাসে, তো সেটা নিয়ে আপনার কি মতামত? এটা একটা ভালো প্রশ্ন, কারণ এটাতেও আমরা একটু মানে বুঝতে পারি না যে আমরা এই লাইনে যাব না আমাদের লাইনে থাকবো। এই হচ্ছে ভূত, মন্ত্র, তন্ত্র, আতঙ্ক, ভয়, ভীতি, পেতনি সমগ্র নানাবিধ কিছু বিষয় মানে লেখা হচ্ছে, গোয়েন্দা, তারপরে এখন ক্রাইম থ্রিলার ইত্যাদি ইত্যাদি হচ্ছে। যে আমি যে কখনো দুই একটা কখনো লিখি তা না, কিন্তু এটা আমার মূল লেখার বিষয় না। এই লেখাগুলো না অপেক্ষাকৃত লেখা সহজ, কারণ এখানে বাস্তব জীবনের মানে জীবন সঞ্জাত যে অভিজ্ঞতা, একটা মানুষের জীবনের যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়, সেই অভিজ্ঞতাগুলো মনে ধারণ করাটাও খুব কঠিন ব্যাপার আর কি। সেটা বুঝতে ফিল করতে হয় আর কি। আমরা যে সময়ের মধ্য দিয়ে যাই সেই সময়টাকে ফিল করতে পারা, যেমন সাহিত্যিকরা ফিল করতে তাদের দিতে হবে। তা না করলে পরে তারা এরকম নানা রকম আদিভৌতিক, প্যারাসাইকোলজিক্যাল নানা রকম বিষয় যেগুলো পড়াশোনা করে লেখা যায় আর কি। যারা বাইরের কিছু বই টই পড়ে এই সমস্ত ভূত, পেতনি, ভয়, আতঙ্ক, আরো আতঙ্ক, তারপরে রহস্য, রোমাঞ্চ, কারণ যে কোনো একটা মার্ডারও দেখেনি, সে হয়তো 30টা মার্ডারের মানে মার্ডার ক্রাইম থ্রিলার হয়তো লিখে ফেলেছে। তো এটা হচ্ছে কি, এটা এক ধরনের পাঠকও তৈরি হয়েছে এবং এই রহস্যময়তা তারা হয়তো পছন্দ করে। তা আমি ব্যক্তিগতভাবে এগুলোকে অতটা সাহিত্যিক মূল্য দিই না, কারণ পৃথিবীতে অনেকে আগাথা ক্রিস্টি থেকে আরম্ভ করে আমাদের শরদিন্দু বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে সত্যজিৎ, আরো অনেকের নাম বলা যেতে পারে, এই মুহূর্তে হয়তো মনে পড়ছে না। তো এরা প্রচুর মানে ভালো ভালো, তারপরে শীর্ষেন্দু মুখোপাধ্যায় এরকম ক্রাইম থ্রিলার অনেক লিখেছেন। তা কারো কারো যে শীর্ষেন্দুর ক্রাইম থ্রিলারের মধ্যে একটা জীবনবোধ আছে, একটা জীবনের একটা সঙ্গে মিলিত হয়ে একটা ক্রাইম থ্রিলার তৈরি হয়েছে, যার সবর চরিত্র বলা যেতে পারে। কিন্তু এখন যে সমস্ত তার একটা সুস্বাদু গদ্য আছে, মানে সাহিত্যের একটা দিক হচ্ছে যে একটা ভালো কাহিনী হতে পারে, কাহিনীর সঙ্গে একটা ভালো গদ্য, তার উপস্থাপন ভঙ্গি একটা সৌন্দর্যমণ্ডিত হতে পারে, এটা একটা দিক। কিন্তু আরেকটা দিক যেটা আছে, যেটা এই সমস্ত আজকের মানে আমি কলকাতা বইমেলায় আমার এবার একটা নতুন বই বেরিয়েছে, একটা উপন্যাস, তা সেখানে আশেপাশে প্রচুর এই সমস্ত বই, ক্রাইম থ্রিলার, ভূত, আতঙ্ক, ভয়, পেতনি, আমি দেখলাম আর কি, বিজ্ঞাপনেও দেখলাম প্রচুর বাজারে এসে বিক্রি হচ্ছে প্রচুর। তো এই বইগুলো বিক্রি হওয়া মানে হচ্ছে কি, ওই যে একসময় বটতলার বই বিক্রি হতো কলকাতা শহরে, বটতলার বই বলতে স্বপন কুমারের বই, একসময় আমরা চটি 60 পয়সা দেওয়ার বই কিনে পড়তাম, মানে 32 পাতার বই বা 64 পাতার বই, তারা থ্রিল ছিল আর কি। যারা নতুন পাঠক যারা, তারা না যে কোনো লিখিত জিনিসই এক ধরনের মুচমুচে জিনিস পড়তে ভালোবাসে, হয়তো অতটা সাহিত্য গুণ তার মধ্যে নেই। সেই ধরনের যে নতুন নতুন পাঠক যারা উঠে এসছে, তারা ওই ধরনের বইগুলো পছন্দ করে, বেশি চিন্তা ভাবনা করতে হয় না। দুটো মার্ডার আছে, 3টে হয়তো বিভৎস আক্রমণ আছে, 10টা হয়তো ভৌতিক পরিবেশ আছে, এইভাবে লেখা হয়। কিন্তু এগুলো জীবন সঞ্জাত লেখা না বলে, যে সাহিত্যের মূল যে ধারা তার সঙ্গে এগুলো খুব একটা যায় বলে আমার বিশ্বাস আর কি। এটা সবটাই আমার জায়গা থেকে বলছি। ওগুলো এক ধরনের প্রকল্পিত লেখা, মানে প্রজেক্টেড। আমি একটা লিখবো, এবং আমার বাস্তব জীবনের কথাই বলি, সবাই এরকম লিখছে, আমি 2 বছর আগে এরকম একটা মানে লিখে ফেললাম, এবং আমার লিখে ভালোই লেগেছে আর কি। কারণ আমি তো আবার সামাজিক পরিবেশের মধ্যে লিখেছি, একটা ক্রাইম থ্রিলারই লিখেছি, সেখানে আমার শিলিগুড়ি শহরকে মাঝখানে রেখেই, এবং অনেক গবেষণা করে আমি পুলিশের থেকে অনেক রকম ইনপুটস নিয়ে আমি লিখেছি, এবং আমার ভালোই লেগেছে। কিন্তু তৎসত্ত্বেও আমি বলবো যে এগুলো হচ্ছে মূল যে সাহিত্য ধারা, তার সঙ্গে ঠিক যায় না আর কি। তবে কেউ কেউ যে এই ব্যাপারে একদম মানে খুব সিদ্ধিলাভ করেছেন, তার মধ্যে আগাথা ক্রিস্টির নাম সবার আগে আমি বলতে পারি, কারণ আগাথা ক্রিস্টির কিছু বই আমি পড়েছি, তার মধ্যে একটা বই আমার খুব ভালো প্রিয়, অ্যান্ড দেন দেয়ার ওয়্যার নান বলে একটা উপন্যাস। সারা পৃথিবীতে এইটাকে নিয়ে প্রচুর সিনেমা হয়েছে, প্রচুর অনুবাদ হয়েছে,
এই এরকম কিছু কিছু তো বই আছে আর কি। একেবারেই তাই। যারা আমাদের নতুন প্রজন্ম যারা এখন লিখছে, খুব ছোট্ট করে আপনার কাছ থেকে জানতে চাইবো, কারণ আমাদের সময় হয়ে এসেছে, অনুষ্ঠান শেষ করতেই হবে। তো সেক্ষেত্রে বলি, নতুন যারা প্রজন্ম এখন লিখছে তাদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দেবেন? আসলে যারা সাহিত্য রচনা করবে তাদের না ঠিক অনুপ্রেরণাটা ভেতর থেকেই আসে আর কি। মানে পরামর্শ দিলে যে এটা হবে, তা একটা দুটো কথা বলতে পারি যে মানে যাকে আমরা বলি কি দৃষ্টিভঙ্গি, একটা দৃষ্টিভঙ্গি, আর একটা হচ্ছে প্রচুর পড়াশোনা, আর একটা হচ্ছে যে মানুষকে দেখবার যে বিষয়টা আর কি, মানে ছোট ছোট বিষয়ের প্রতি যে নজর, সেটাও দিতে হবে, যাকে আমরা বলি হচ্ছে ওই মানে অবজারভেশন আর কি। এই অবজারভেশন দিয়ে আমরা অনেক কিছু তৈরি করতে পারি। আর আমি একটা এই প্রসঙ্গে একটা কথা বলি, আমি যা কিছু এখন পর্যন্ত লিখেছি, প্রায় 250-300 গল্প লিখেছি, ছোটদের বড়দের মিলে কয়েকটা উপন্যাস লিখেছি। আমি কিন্তু কোনো কিছু কিন্তু আকাশ থেকে পড়া কোনো কিছু মানে ম্যাজিক থেকে লিখিনি। আমি যে জীবনটা মানে অতিবাহিত করেছি তার থেকেই রস সংগ্রহ করেছি। প্রথম জীবনে যখন অভিজ্ঞতা কম ছিল তখন একটা প্রবণতা ছিল, যা দেখিনি, যা শুনি না, যা বুঝিনি, সেগুলো লেখার প্রতি একটা বিশেষ আগ্রহ ছিল। কিন্তু একটু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বুঝেছিলাম বিষয়টা একেবারেই তা নয়। আমি যে জীবনটা কাটাবো, যে জীবনটা দেখেছি, যে মানুষের সঙ্গে যে সম্পর্ক তৈরি হয়েছে, সেটা দিয়ে আমি লিখবো, সেটাই ভালো হয়, স্বাভাবিক। মানে আমি একটা কথা আমি বলি, আমার ছাত্রদেরও বলতাম, আমি আমার জীবনের সামনাসামনি যারা আসে সবাইকেই বলি যে স্বাভাবিক থাকার চেষ্টা করতে হবে। স্বাভাবিক কিভাবে থাকতে হবে তার কোনো সংজ্ঞা নেই, সেটা আমি বলতেও পারবো না। হ্যাঁ, যে কথা বললে কোনো দোষ নেই সে কথা বলে দাও, কোনো কিছু অহেতুক চাপার দরকার নেই, মানে ভয়ভীতি অত করে চললে চলবে না। আর যারা লিখছে এখনকার, তাদের লেখার ক্ষেত্রে একটা যেটা দরকার হচ্ছে, কম পড়াশোনার জন্যই তারা কোনো গদ্য ভঙ্গি খুঁজে পায় না আর কি। আমার যেটা খুব মনে হয় এখনকার অনেক লেখকদের, তাদের বলার কথাগুলো তারা মনের মধ্যে সেভাবে প্রস্ফুটিত হয় না। তা সেটার জন্য তাদেরকেও চেষ্টা করতে হবে, কিছুটা চমক দিয়ে, কিছুটা ওই স্টানবাজি করে কিছু কিছু লেখা হয়তো মুচমুচে করে দেওয়া গেল, কিন্তু সেই লেখাগুলো আদবেই টিকবে কিনা, থাকবে কিনা, সেটা আমি বলতে পারি না। তবে অবজারভেশন, তার সঙ্গে হচ্ছে মানুষের সঙ্গে সম্পর্ক। আমি এই প্রসঙ্গে একটা কথা বলি, শ্যামল গাঙ্গুলির নাম তো শুনেছ, বিখ্যাত সাহিত্যিক। ওনার সঙ্গে আমার একটা সৌভাগ্য যে বসে আড্ডা দেওয়ার সুযোগ পেয়েছি। তা উনি এই একই কথা বলতেন যে দর্শন, আমি যা দেখছি আমার আশপাশ দিয়ে সমস্ত জিনিসকে অত্যন্ত ভালোভাবে দেখতে হবে, এবং যে মানুষগুলোর সঙ্গে মিশছি তাদেরকে আন্তরিকভাবে ভালোবাসতে হবে। ঘৃণার মানে সাহিত্যিক জীবনে ঘৃণার কোনো স্থান নাই, শুধু সাহিত্যে না, সৃষ্টিশীল যে কোনো মানুষই কোনো রকম কোনো ঘৃণার সঙ্গে থাকবে না, তার একটা বড় হৃদয় থাকবে, বড় মন থাকবে, তাহলেই তার লেখা ভালো হবে বলে আমার বিশ্বাস। একদম। আমাদের আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন, আপনার একটি বই অবরোহণ, যা এই বছরই প্রকাশিত হয়েছে, এই বইটি সম্পর্কে একটু আমাদের দর্শক বন্ধুদের কিছু বলুন। হ্যাঁ, এই বইটা আমি সম্প্রতি লিখেছি। আসলে এই বইটাই একই কথা বলতে পারবো, যেটা হচ্ছে যে আমরা যে সময়ের মধ্য দিয়ে যাচ্ছি সেখানে নানা রকম ক্রাইসিস, সংকট উদ্ভব হয়, তো সেই সংকটটাকেই আমি ধরবার চেষ্টা করেছি। একটা সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে, যার বাড়িতে রুজি রোজগারের সংস্থান খুবই কম, সেই ছেলেটা কলেজে পড়তে গিয়েও শেষ পর্যন্ত যে একটা বাধার সম্মুখীন হয় এবং রাজনৈতিক চক্রে পড়ে গিয়ে যে নানা রকম ঘটনার মধ্য দিয়ে তার জীবন অতিবাহিত হয়, হতে হতে সে সময় এক সময় একটা খুনের সঙ্গে জড়িয়ে পড়ে আর কি। তার সঙ্গে প্রচুর ক্যারেক্টার আছে, প্রচুর তার যেমন রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, ইত্যাদি আছে, সবটাই কাল্পনিক যদিও। তাই এই সমস্ত নিয়ে এই উপন্যাসটা অবরোহণ, অর্থাৎ একটা মানুষ উঠতে চাইলেও সবসময় যে ওঠা যায় না, আমি সেটাই এখানে বোঝানোর চেষ্টা করেছি। রিগ্রেশন, যাকে বলে পিছিয়ে পড়া আর কি। একটা যুবক যখন তার কচি মন থাকে, সে যখন কলেজে পড়তে যায়, তার অনেক স্বপ্ন থাকে, সেই স্বপ্ন নিয়ে সে তার পাঠ, পড়াশোনা ইত্যাদি চলতে থাকে, কিন্তু নানা পাকে চক্রে পড়ে তাকে যে আবার বিপদে চলে যায়, এবং কিভাবে সে নানা ঘটনার পরম্পরার মধ্য দিয়ে একটা জায়গায় পৌঁছয়। তো এই বইটা আমার একটা দ্বিতীয় মানে যাকে আমরা বলি পরের অংশ, দ্বিতীয় অংশ একটা লেখার ইচ্ছা আছে, কারণ তাহলে পরে ব্যাপারটা নেগেটিভ হয়ে যায়। অর্থাৎ এই যে ছেলেটা একটা পতন, একটা পঙ্কিল জায়গায় ডুবে গেছে, ডুবে গেলেও কিন্তু ছেলেটা কিন্তু খারাপ না, ছেলেটা হচ্ছে মানে এই সমাজের প্রোডাক্ট হওয়ার সবাই তো খারাপ হয় না,
সে হয়তো পাখে চক্রে পড়ে একটা জায়গায় পড়ে আছে, পড়ে গেছে, তো সে ভবিষ্যতে আবার তার একটা ফিরে আসার একটা জায়গা আছে উপন্যাসের মধ্যে, সেটা নিয়ে একটা লেখার ইচ্ছা আছে আর কি। বাহ, ভীষণ ভালো। আজ আমরা কথা বললাম মানবেন্দ্র সাহার সাথে, শুনলাম তার জীবনের অভিজ্ঞতার কথা, শুনলাম তার কাছ থেকে অনেক কিছু। শুধু তাই নয়, জার্নিটা তো আর 1 বছর 2 বছরের নয়, অনেকটা, অনেক দিনের, অনেক বছরের। তাই এই সীমিত সময়ে সেটা বলে শেষ করা কখনোই যাবে না, কি বলেন স্যার? হ্যাঁ, একদম তাই। আসলে এতটা সময়ের কথা এই আধা ঘন্টা বা 40 মিনিটের মধ্যে শেষ করা যায় না, একদমই তাই। তবে আমি যে কথাগুলো বললাম, এই কথার মধ্যে কাউকে কোনো আহত করার জন্য আমি কিছু বলিনি। এটা নিতান্তই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা সঞ্জাত কিছু কথা, সেটা আমি এখানে বলে রাখি আর কি। একদম। আমরা পরবর্তীতে আবার আপনাকে আমাদের স্টুডিওতে পাবো এই আশা রাখি। আজ যে কথাগুলো না বলা কথা হয়ে থেকে গেল, সেই কথাগুলো আবার আমরা শুনবো। আপনার সাথে আবারও একটি অন্য পর্বে সাক্ষাৎকারে বসতে পারবো, এই আশাই আমি রাখছি। আজ তবে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমুদরিয়া নিউজের শিল্প সাধনা বিভাগের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, নমস্কার। Amudoria News, Voice of the Marginal.